নমস্কার বন্ধুরা, গল্প ডায়েরির গল্পের পাতায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি সুন্দর গল্প বিকল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। তাহলে চলুন শুনে নিই আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিকল্প। এমন একটা ঝাঁ চকচকে অফিসে একটা গেঁয়ো চেহারার অপ্রতিভ মেয়ে যে কি করে আলটপকা ঢুকে পড়ল সেটাই ভেবে পেল না ঋষি। তার এখন পিক আওয়ার, অবিরল ফোন আসছে। একটু বাদে এক্সিকিউটিভ মিটিং, টপ বসের সঙ্গে। সমস্ত মন মগজ রিফ্লেক্স তৈরি রাখতে হচ্ছে। দেখে নিতে হচ্ছে মিটিংয়ের কাগজপত্র। ঠিক এই সময়ে দরজা ঠেলে মেয়েটা ঘরে ঢুকল। তারপর দাঁড়িয়ে গেল দরজার কাছেই। আর এগোতে সাহস পেল না। ঋষি অবাক। মেয়েটার পরনে একখানা তাঁতের সাদা খোলের শাড়ি, সাদা ব্লাউজ, মুখে ঘাম আর চোখে ভয়। ঋষি বলে উঠল, কাকে চাই? মেয়েটা অতিশয় ঘাবড়ে গেছে, কথাই বলতে পারছে না। গলাও বোধহয় শুকনো। কয়েকবার ব্যর্থ চেষ্টা করার পর ক্ষীণ স্বরে বলল, ঋষি রায়। আমি ঋষি রায়, কিন্তু আপনি এখানে এলেন কি করে? কোনো অ্যাপয়েন্টমেন্ট তো ছিল না। ঋষি সাংঘাতিক বিরক্ত। দরজায় একটি বেয়ারা থাকে, বোধহয় সে আড্ডা মারতে উঠে গেছে। রিসেপশনও যে কেন আটকায়নি একে। ঋষি বলল, কি ব্যাপার বলুন তো? মেয়েটিকে ফের বোবাই ধরেছে, কথা বলতে পারছে না। বগলে একটা সস্তা ভ্যানিটি ব্যাগ ধরা, হাতের মুঠোয় দলা পাকানো রুমাল। যেখানে ব্রেক কষেছে সেখান থেকে এক পাও নড়তে পারেনি। ঋষি অপরিসীম বিরক্তির গলায় বলল, দেখুন, আমি এখন ভীষণ ব্যস্ত। একটু পরেই জরুরি একটা মিটিং। কোনো দরকার থাকলে আপনি পরে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। এখন আমার কথা বলার সময় নেই। মেয়েটির বোধ হয় এতক্ষণ চোখের পলকও পড়েনি। বিশাল দুই চোখ মেলে ঋষিকে দেখছিল, খুবই ভীত চোখ, আর খুবই একটা অপ্রস্তুত হাবভাব। তবু ঋষির কথাটা তার মগজে বোধহয় ঢুকল। সে মাথা নেড়ে বলল, আচ্ছা, বলে পিছন ফিরে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছিল না। বিরক্ত ঋষি টপ করে লাফিয়ে উঠল। চটপটে পায়ে গিয়ে নব ঘুরিয়ে দরজাটা টেনে খুলে ফেলে বলল, আসুন। মেয়েটা এবার খুব কাছাকাছি। নত মুখ তুলে বিশাল চোখে আর একবার ঋষির দিকে তাকিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। কেমন একটা বন্য গন্ধ পেল ঋষি। রোদের গন্ধ, ঘামের গন্ধ। দরজাটা আপনা থেকে লক হয়ে গেল। ঋষি এসে ফোন তুলে রিসেপশনকে ধমকালো, এইমাত্র একটা আনকল্ড ফর্মে এসে কি করে ঢুকে পড়লো আমার চেম্বারে? রিসেপশন সদুত্তর দিতে পারল না। ঋষি ফোন রেখে দিল রাগের হাতে। তারপর জরুরি কাজে ডুবে গেল। মেয়েটার কথা তার মনেও রইল না। মনে পড়ল রাতে ক্লাবে বিকেলে কিছুক্ষণ সুইমিং পুলে সাঁতার কেটে
কিছুক্ষণ বিলিয়ার্ড খেলায় ব্যর্থ চেষ্টা করে ও কিছু লঘু আড্ডা মেরে যখন গাড়ি চালিয়ে নিজের কোয়ার্টারে ফিরছিল। দুর্গাপুরের রাস্তাঘাট এই সময় নির্জন এবং ফাঁকা। ঋষি ফিরে আসছে তার ফাঁকা বাংলোয়। এখানে তার কেউ থাকে না, শুধু একজন রান্নার লোক থাকে। মা, বাবা, ভাই, বোন সকলেই কলকাতায়। ঋষির সঙ্গে ঝুমরির বিয়ে হবে সামনের বছর। ঝুমরি যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। এটাই শেষ বছর। গাড়ি চালাতে চালাতে হঠাৎ কি কোনো একটা বন্য গন্ধ পেল ঋষি। কে জানে কি, হঠাৎ মেয়েটার কথা মনে পড়ল। কি চেয়েছিল মেয়েটি? গাড়ি গ্যারেজে ঢুকিয়ে আলোকোজ্জ্বল ঘরে ঢুকে ঋষি পোশাক পাল্টালো। বাথরুমে গিয়ে স্নান করল। সারাদিন অসহনীয় গরম গেছে। এয়ার কন্ডিশনিং থেকে বেরোলে গরমটাই বেশিই লাগে। তার কাজের লোক পটেশ্বর বুড়ো একজন বয়স্ক মানুষ। খাবার সাজিয়ে দিতে দিতে বলল, আজ আপনি অফিসে বেরিয়ে যাওয়ার পর একটি মেয়ে এসেছিল। ঋষি প্রশ্ন করল, কে মেয়ে? সে বলল, নামটাম বলেনি। কোথা থেকে এসেছিল? তখন পটেশ্বর বলল, অত কথা হয়নি, খোঁজ করেছিল, আমি বললুম অফিসে গেছেন। তখন ঋষি জিজ্ঞাসা করল, সাদা শাড়ি পরা? সে বলল, হ্যাঁ। ঋষি বিরক্ত হয়ে বলল, সে অফিসেও হানা দিয়েছিল। কি চায় কে জানে। চাকরি বাকরি চায় বোধ হয়, গরিব। তখন ঋষি বলল, চাকরি কি হাতের মোয়া? এইটুকুই কথা হলো ওদের। ঋষি খেয়ে উঠে যথারীতি পেপার ব্যাগ নিয়ে শুতে গেল। রাত 12টায় আলো নিভিয়ে চোখ বুঝল। এই সময়ে অর্থাৎ রোজ ঘুমের আগে কয়েকটি মিনিট সে ঝুমরির কথা চিন্তা করে। ঝুমরি শান্তশিষ্ট ভালো মেয়ে, ব্রিলিয়ান্ট, তবে কিছু একটা আহামরি সুন্দরী নয়, একটু আবেগহীন, বেশি ঠান্ডা। ঝুমরির সঙ্গে তার কোনো প্রেম টেমও হয়নি। ঋষি পড়াশুনো, কেরিয়ার নিয়ে এত ব্যস্ত যে তার সে সময়ও ছিল না। ঝুমরিকে তার ভাবী স্ত্রী হিসেবে বেছে রেখেছিল তার বোন রেখা। ঝুমরি রেখার বান্ধবী, বাড়িতে ডেকে এনে দাদার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। মা বাবারও অপছন্দ নয়। ঝুমরি বেশ বড় লোকের মেয়ে, অপছন্দের কিছু ছিল না। মুশকিল হলো ঝুমরিকে ঘুমের আগে ঋষি রোজ ভাবে। ভেবে ভেবে তাকে বিছানায় তার পাশে কল্পিত স্ত্রীর মূর্তিতে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু মূর্তিটা আসবার আগেই তার ঘুম এসে যায়। ঋষি খুব বাস্তব বোধ সম্পন্ন যুবা, কল্পনা নিয়ে তার কোনো কারবার নেই। ফলে অল্প বয়সে সে যথেষ্ট উন্নতি করেছে। ইঞ্জিনিয়ার হিসেবে যেমন ভালো, তেমনই ভালো অফিস ম্যানেজমেন্ট। চোখা, চালাক এবং বলতে কইতে ওস্তাদ। কিন্তু আজ ঝুমরিকে ভাবতে গিয়ে বিপত্তি হলো। ঝুমরি এলো না। সাদা খোলের শাড়ি পরা সেই করুণ মুখের মেয়েটির কথা মনে পড়ে গেল। কি চেয়েছিল মেয়েটি? চাকরি তো তাকে দিতে পারবে না ঋষি, আর পারলেই বা একটা উটকো মেয়েকে দিতেই বা যাবে কেন? শেষ অবধি আজ ঝুমরির বদলে উটকো একটা মেয়ের কথা ভাবতে ভাবতেই ঘুমোলো সে। মেয়েটা বাড়িতে এসেছিল, তারপর আবার অফিসেও গিয়েছিল। এখান থেকে অফিসের দূরত্ব অনেক। মেয়েটা কি অতটা পথ হেঁটে গিয়েছিল? তাই হবে, বড্ড ক্লান্ত দেখাচ্ছিল।
যাকগে, অফিসের কাজে 7 দিনের জন্য জার্মানি যেতে হলো ঋষিকে। যেতে হলো দিল্লি, কলকাতাতেও ঢু মারল কয়েকবার। মাস তিনেকের মধ্যেই এত সব। একদিন খুব ভোরবেলা অভ্যাস মতো উঠে ঋষি তার প্রাত্যহিক ব্যায়াম সেরে নিচ্ছিল। পরনে শর্টস, খালি গা। পটেশ্বর এসে বলল, সেই মেয়েটি। কে মেয়ে? সেই যে একদিন এসেছিল। এত সকালে? ঋষি বলল। কি চাই জিজ্ঞেস করো তো। পটেশ্বর বলল, বসতে বলেছি আমি বাইরের ঘরে। তখন ঋষি বলল, বসতে বলেছ কেন? বসানোর কি আছে? বিদেয় করে দেব? জেনে নাও কি চায়। চাকরি চাইলে বলে দাও, কিচ্ছু হবে না। পটেশ্বর বলল, আচ্ছা। চলে যেতে যেতে পটেশ্বর ফিরে এসে বলল, মনে হয় অনেক দূর থেকে এসেছে। বড্ড কাহিল দেখাচ্ছিল বলে বসিয়েছি। বুলো আকারটা রেখে তোয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে ঋষি বলল, তোমার তো দেখছি খুব দয়ার শরীর। পটেশ্বর কি বুঝলো কে জানে, চলে গেল। ঋষি স্নান সেরে একেবারে অফিসের পোশাক পরে নিল। তারপর বাইরের ঘরে এসে দেখল সেই মেয়েটি বসে আছে। মুখখানায় অপরিসীম ক্লান্তি। আজও সাদা খোলের শাড়ি আর মুখে ঘাম তেল। ঋষিকে সে দেখতে পায়নি। দরজার দিকে মুখ করে বসেছিল আনমনা হয়ে। ঋষি আড়াল থেকে দেখল, ভোরের আলোয় মেয়েটিকে ভারী ভালো দেখাচ্ছে। সাজগোজ নেই, ক্লান্ত, তবুও ভারী কমনীয় একটা স্ত্রী নজরে পড়ে যায়। ঋষি ঘরে ঢুকে একটু শব্দ করল গলায়। মেয়েটি চমকে উঠে দাঁড়ালো। সে বলল, কি চাই বলুন তো। মেয়েটিকে আবার যেন বোবায় ধরল। বড় বড় নিষ্পলক ভীতু চোখে চেয়ে রইল অভিভূতের মতো। ঋষি বলল, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। মেয়েটি কয়েকবার চেষ্টায় ক্ষীণস্বরে বলল, আমি একটা দরকারে এসেছিলাম। কিসের দরকার বলুন? চাকরি টাকরি চাইলে কিন্তু কিছু করা সম্ভব নয়। ঋষি বলল। মেয়েটি তখন হতাশ দৃষ্টিতে একটু চেয়ে থেকে মাথা নত করে ফেলল। তারপর ক্ষীণতর কণ্ঠে বলল, চাকরি নয় তাহলে? মেয়েটি আর একবার তাকালো। ভীতু চোখে কিছু একটা পড়ে নিল ঋষির মুখে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ থাক, আপনার তো সময় নেই। তেমন জরুরি দরকার হলে কয়েক মিনিট। ঋষি বলে উঠল। মেয়েটি জবাব দিতেল না। কাঁপা হাতে চেয়ার থেকে তার ব্যাগটি কুড়িয়ে নিয়ে বলল, আসি। কিন্তু এসেছিলেন কেন সেটাই তো বললেন না। মেয়েটি অস্পষ্ট স্বরে শুধু বলল, আজ থাক। ঋষি বিরক্ত হলো। মেয়েটি ধীর পায়ে বেরিয়ে গেল। সারাদিন ব্যস্ততার ভিতর ঋষির কোনো কিছুই মনে ছিল না। মেয়েটির কথাও মনে পড়ল না। কিন্তু আশ্চর্যের বিষয়, রাতে শোয়ার সময় ঠিক মনে পড়ে গেল। ঝুমড়ি নয়, মেয়েটি। ঋষির শ্বাস গাঢ় হলো। কেমন গরম লাগলো শরীরে। ভালো ঘুম হলো না। সকালে ব্রেকফাস্টে বসে পটেশ্বরকে জিজ্ঞেস করল, মেয়েটার নাম জেনে নিয়েছিলে? কি একটা বলেছিল যেন, রানু বোধ হয়। পটেশ্বর বলে উঠল। কি চাই বলল না তো?
সে যাকগে, আমি জিজ্ঞেস করেছিলাম, পটেশ্বর বলল। ওরা 5 মাইল দূরে এক গাঁয়ে থাকে। ওর বাবা একসময় কলকাতার কোন স্কুলে পড়াতো। সেই সময় আপনি তার ছাত্র ছিলেন। তিনি এখন মৃত্যুশয্যায়। আপনাকে একবার দেখবেন বলে খবর পাঠিয়েছিলেন। কি নাম তার? ঋষি বলল। পটেশ্বর বলল, জিজ্ঞেস করিনি, করে লাভ কি? আপনার সময় কোথায় যে যাবেন? বরং নামটা শুনলে হয়তো মনে মনে ছটফট করবেন। দরকার কি? কথাটা যুক্তিযুক্ত। সে কলকাতায় 3টে স্কুলে পড়েছে। প্রথমবার একটা বাজে স্কুলে, পরে ভালো, এবং তারপর আরও ভালো স্কুলে। অনেক মাস্টার তাকে পড়িয়েছে। ওসব মনে রেখে লাভ কি? পটেশ্বর ফের বলল, শুধু দেখতে চাইছেন তা নাও হতে পারে। সাহায্যও চাইতে পারেন, চাকরিও চাইতে পারেন হয়তো মেয়ের জন্য। ঋষি উঠে গেল। বছরখানেক বাদে ঋষি মেয়েটিকে আবার দেখল। চমকে উঠল আপাদমস্তক। তার সমান র্যাঙ্কের একজন অফিসারের বিয়ের রিসেপশনে গিয়ে ঘটনাটা ঘটল। কোণে সেই মেয়েটি, কি দারুণ দেখাচ্ছে ঝলমলে সাজে। চোখে চোখ পড়তেই স্থবির হয়ে গেল ঋষি। ঝুমরি তাকে সচেতন করে দিল কনুইয়ের ঠেলা দিয়ে। বলল, ওরকম রিজিড হয়ে গেলে কেন? ঋষি কিছু বলতে পারল না। তারপর দেখা হতে লাগলো ক্লাবে, পার্টিতে, বিভিন্ন অনুষ্ঠানে। দেখা তো হবেই। শুনুন, আপনি আপনি কে বলুন তো? কেন যেন এসেছিলেন আমার কাছে? ঋষি তাকে জিজ্ঞাসা করল। রানু মিষ্টি করে হেসে বলে, শুনে আর লাভ কি বলুন? যা হয়ে গেছে গেছে। তখন ঋষি জিজ্ঞাসা করল, আপনার বাবার নাম? সে বলল, জেনে লাভ নেই, আপনার মনে পড়বে না। ভিতরে ভিতরে ভারী ছটফট করে ঋষি, ভারী চঞ্চল হয়। রাত্রিবেলায় হয় বিপদ। পাশে ঝুমরি, অথচ তার রানুকে মনে পড়ে। কেন যে সবচেয়ে বেশি অপমান লাগে তাদের এই উচ্চ শ্রেণীর ব্যস্ত ঝাঁ চকচকে সমাজে রানু, গেঁয়ো ভীতু মেয়েটা কোন ফাঁকে ঢুকে পড়ল সে বুঝতে পারল না। রানুর চোখে সব ফাঁকি যেন ধরা পড়ে যাচ্ছে। ঋষি দীর্ঘশ্বাস ফেলে। তারপর সারা গায়ে এক ধরনের জ্বালা নিয়ে ঝুমরিকে প্রাণপণে আঁকড়ে ধরে। ঝুমরি সেটাকে ভালোবাসার অত্যাচার মনে করে কুঁকিয়ে ওঠে। সে বলে, ছাড়ো, ছাড়ো বলছি, দম বন্ধ হয়ে আসছে আমার। শেষ হলো আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিকল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইকও করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসছি ভিন্ন স্বাদের অন্য কোনো নতুন গল্প নিয়ে। নমস্কার।